ঘরের লোক যদি আপনার ক্ষতি করে তাহলে আপনি আসলে সেই ক্ষতি থেকে বাঁচাটা অনেক কষ্টকর। গত 10 বছর যাবৎ বাংলাদেশ থেকে অনেক দূরে ছিলেন বিএনপির একজন প্রথিতযশা যিনি নেতা আছেন সালাউদ্দিন সাহেব। গেল মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে এসেছেন। আসার পরে গতকালকে যখন তিনি তার জন্মভূমি কক্সবাজারে গিয়েছেন, সেখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে প্রমাণ করব যে কিভাবে বিএনপির একদল নেতাকর্মী পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই বাংলাদেশের সবচেয়ে বড় লুটেরা আপনার কি বলা হয় যে এস আলমের যে গাড়ি আছে সেই গাড়িতে চড়িয়েছেন। দর্শক, গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে যে ইস্যুটা খুবই ভাইরাল, যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এস আলমের যে গাড়ি আছে সেই গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন। তো প্রথমত আমাদের যেই গণমাধ্যমগুলো তাদের যে নিউজ হেডলাইন ছিল সেই হেডলাইনের মধ্যে ছিল একটা চাকচিক্য অবস্থান। এবার আসুন মূল ঘটনাটা। আমরা আগে মূল ঘটনাটাতে যাওয়ার আগে আপনাদেরকে একটু প্রেক্ষাপটটা বর্ণনা করছি। প্রথমবারের মতন তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বাইরে ছিলেন, ভারতে আপনারা জানেন নানান কাহিনী, সেদিকে যাচ্ছি না। কক্সবাজার বিমানবন্দর থেকে সালাউদ্দিন আহমেদের গাড়িবহর পেকুয়ায় পৌঁছেছিল। এরপরই আমরা দেখেছি যে গাড়িতে চড়ে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে পেকুয়ায় আসেন, গাড়িটির নাম্বার ছিল চট্র মেট্রো ঘ 111-533। এটি মিৎসুবিশির স্টেশন ওয়াগনের একটা জিপ। তিনি সামনে সিটে বসে হাত নেড়ে নেড়ে আশপাশের লোকজনকে আপনার কি বলা হয় যে শুভেচ্ছা জানাচ্ছিলেন। তো তথ্যসূত্র অনুযায়ী এই গাড়িটা হচ্ছে এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম পাওয়ার প্লান্ট নামক একটি কোম্পানিতে 2010 সালে এটা নিবন্ধন করা হয়েছে। আর এটা বেসিক্যালি এস আলম গ্রুপেরই প্রধান কার্যালয়। গাড়িটা এস আলম গ্রুপেরই। এবার আসেন সালাউদ্দিন আহমেদ কিভাবে এই গাড়ির মধ্যে চড়ে বসলেন। তো একটু আগে তিনার একটা বক্তব্য আমি শুনলাম। তিনি বললেন যে তিনি যখন এয়ারপোর্টে নেমেছেন সেইখানে নামার পরে কক্সবাজারে লোকে লোকারণ্য ছিল। তো যে গাড়িটাতে তিনি উঠেছেন এই গাড়িটা বেসিক্যালি তার একজন পরিচিত ছোট ভাইয়ের, মানে তাকে তার এলাকার মানুষ। এই ব্যক্তি হচ্ছে এস আলমের একটা প্ল্যান্টে কাজ করে। দীর্ঘদিন যাবৎ সে ওই এস আলমের ওই প্ল্যান্টে কাজ করার কারণে এস আলম কোম্পানি তার ছোট ভাইকে, আপন ছোট ভাই না, এলাকার ছোট ভাই, তাকে সেই গাড়িটা অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য দিয়ে রাখছে। এখন কালকে কক্সবাজার এয়ারপোর্ট থেকে কিভাবে তিনি তার এলাকায় যাবেন, কার গাড়ি চড়বেন, এইটার প্ল্যানিং তার কাছে ছিল না। এটার প্ল্যানিং করছে কি স্থানীয় যারা বিএনপির নেতা কর্মীরা আছেন তারা। তো তারা তো জানতেন যে এই গাড়িটা এস আলম গ্রুপের মালিকানাধীন, বা যেই ব্যক্তি এই গাড়িটাকে চালাচ্ছেন তিনি এস আলম গ্রুপের কোম্পানিতেই চাকরিরত আছেন। এখন সালাউদ্দিন সাহেবের বক্তব্য হচ্ছে যে আমি সেখান থেকে নামার পর কোন গাড়িতে চড়বো, কিভাবে আমার এলাকায় যাব সেটা মাথায় ছিল না। আমার মাথায় ছিল বাবা মার কবর জিয়ারত করব। তো এর মাঝখানে এই গাড়িটা তাকে সামনে এনে বলা হয় যে আপনি এটাতে ওঠেন। তো তিনি তার গাড়ির মধ্যে দেখছেন তার এলাকার যে ছোট ভাই পরিচিত, তিনি তাকে দেখে আশ্বস্ত হয়েছেন, গাড়িতে তিনি উঠছেন। এবারে যে গাড়ির আয়োজনটা, টোটাল যে সফরটা, এই সফর সম্পর্কে তার কাছে আসলে কোন গাড়িতে উঠবেন বা ওই মুহূর্তে উঠা গাড়িটার মালিকানা কার, স্বাভাবিকভাবে এটা যে কোনো নেতাই হয়তো কালকে ফাইসা যেত। কোনো একজন উঠা গাড়িতে এটা কি এস আলমের গাড়ি নাকি অন্য কারো গাড়ি, তিনি যখন দেখছেন তার ছোট ভাই, তিনি ভাবছেন যে হয়তো এটা তার গাড়ি আর তার এলাকার নেতা কর্মীরা এটা আয়োজন করছে। সো এখানে তারাই তো যাই না শুই না রোড ম্যাপটা তৈরি করছিল যে সালাউদ্দিন আহমেদ এলাকায় আসলে কিভাবে তিনি তার এলাকায় যাবেন। তারপরে তিনি বিষয়টার জন্য ক্ষমা চেয়েছেন যে তিনি আসলে বুঝতে পারেননি যে এমন কিছু হবে। তো ভিডিওর প্রথমে বলছিলাম ঘরের লোক যখন বাস দেয়, আপনি এই মুহূর্তে বললাম না যে ডক্টর ইউনূসের সরকার যদি 1 বছর থাকে, আওয়ামী লীগ গত 16 বছরে যেই পরিমাণ ইমেজ নষ্ট তারা করছে, 1 বছরে বিএনপি সেই ইমেজটাকে নষ্ট করে ফেলবে। অলরেডি আপনি মানেন আর না মানেন, চোখে চোখে চাইয়া মিশা কথা তো কওয়ার সুযোগ নাই। সারা বাংলাদেশে বিএনপি টু বিএনপি যেই পরিমাণ কোপাকুপি, কিলাকিলি, মার্ডার শুরু হয়ে গেছে অলরেডি, লুটপাট করার, সিন্ডিকেট দখল তৈরির যে চেষ্টা চলছে, এগুলোর জন্য ছাত্র বিরোধী এই আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু হয় নাই। আন্দোলন হয়েছে যে এখানে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, এক গ্রুপের হাত থেকে ব্যবসায়ীরা আরেক গ্রুপের সিন্ডিকেটে পড়বে না। তো এখন দেখেন এই যে সালাউদ্দিন আহমেদকে 10 বছর পরে বেচারা আসলো তার এলাকায়, এই যে পরিকল্পনা করে ফাঁসাই দেওয়া হইলো, সেইখানে আপনি কার দোষ দিবেন? এটা আভ্যন্তরীণ কোন্দল। কারণ কি 16 বছরের যে খিদা, টাকা পয়সা লুটপাটের যে একটা চিন্তা, সেটা কিন্তু এখন ভিতরে চারা দিয়ে উঠতেছে। এলাকার ভিতরে বৌজামের কাজ্জা থেকে সকল কিছুতেই বিএনপি নেতারা নাক গলানো শুরু করছে। আপনি আপনার এলাকায় দেখবেন ক্ষমতায় এখনো আসে নাই,
আসবে কিনা সেটাও শিওর না, কিন্তু শুরু হয়ে গেছে। তো এই জিনিসটাই তারেক রহমান গতকালকে তার ভিডিও বার্তাতে কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে এইটাই বুঝাইছেন। হাইকমান্ড থেকে শুরু করে বাকিরা এটাই বোঝানোর চেষ্টা করছেন যে মানুষের সাথে এগুলা কইরা কিন্তু ইমেজ নষ্ট হয়ে যাবে। আগের বাংলাদেশ আর নাই যে আওয়ামী লীগ তো আর আসবেই না, জামাত তো পাশ করবেই না, আমরা বিএনপিরা ক্ষমতায় চলে যাব। এটা কিন্তু শুরু হয়ে গেছে। সামবাইদ থেকে দেখেন তার বিরুদ্ধে হত্যা মামলা, যে মাইরা ফেলছে, ওই বেটার বউ বলতেছে মাইরা ফেলতে বলছে, অর্ডার দিছে। তো বিএনপির আভ্যন্তরীণ যে কুন্দল আছে সেগুলোকে আপনারা সলভ করতে হবে, নয়তো মানুষের কাছে একে অন্যরে যখন ফাঁসাই দিবেন, দিন শেষে বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে। একজন নেতা যখন ইমেজে নষ্ট হয়, টোটাল দলটার ইমেজ নষ্ট হবে। তার মানে পরিকল্পিতভাবে সালাউদ্দিন আহমেদকে ফাঁসাইছে চট্টগ্রাম না, বিএনপির যে কক্সবাজার নেতাকর্মী আছে তারা। আর এই আসালামের যে গাড়িগুলো বার করছে সেগুলোর জন্য বিএনপি নেতারা এখন অস্বীকার করলেও গণমাধ্যমগুলো কিন্তু প্রমাণ করে দিছে যে এই নেতারাই প্রোটেকশন দিয়ে আসালামের 16টা গাড়ি বের করে দিছে। আর এর জন্য অলরেডি বিএনপির হাই কমিটি তারা কিন্তু আপনার সেই 3 জন নেতাকে বহিষ্কারও করছে, চট্টগ্রামের যে দক্ষিণ বিএনপি কমিটি যেটা আছে। এখন অনেক রকমের কথা হবে, কিন্তু আমরা সবাই বুঝি ভাই, ভালো হয়ে যান।